হাই, হ্যালো ব্রেন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে সবাই ভালো না থাকার মতো, তারপরেও আমি আশা করে যাচ্ছি সবাই ভালো আছেন। তেমনি করে দেশ ভালো নেই, খুব খারাপ অবস্থা চলছে দেশের। স্বৈরাচার পতনের পর একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করতে 3 দিন সময় লেগে গিয়েছিল। এরপর শুরু হয়ে গেছে অনেকের অনেক দাবি দেওয়া আন্দোলন, এবং কার কাছে তারা আন্দোলন করে যাচ্ছিল আমি জানি না। বাট সেই আন্দোলন চলাকালীন একটা সময় এসে শুরু হয়ে গেছে বন্যা, এবং শুরুটা সম্ভবত পানির বাড়তি অবস্থাটা আমরা প্রথম লক্ষ্য করেছি নোয়াখালী থেকে। তারপর ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে আজকের দিনে এমন অবস্থা পৌঁছেছে যে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং ফেনী, যার মধ্যে ফেনীর অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ, পুরোপুরি পানির তলে তলিয়ে গেছে। এই মুহূর্তে ফেনী, কুমিল্লা সহ সিলেট বিভাগ পর্যন্ত টোটাল ঢাকা চট্টগ্রাম বিভাগের প্রায় 11টা জেলা এই মুহূর্তে পানি নিচে। এতটাই পানি নিচে যে মানুষের বাড়িঘর, রাস্তাঘাট কোনো কিছু এখানে সেখানে দৃশ্যমান নেই। এমন কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে যে সেখানে একটা ত্রাণের ট্রাক পৌঁছানোর ব্যবস্থা করা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে। অনেক জায়গায় শত শত প্রাণের ট্রাক দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, কোথাও যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। রিজন হচ্ছে পুরো রাস্তা গাড়িতে ভরপুর হয়ে গেছে এবং কোথাও মুভ করার কোনো অপশন নেই, কারণ সামনের রাস্তাগুলো ভাঙা। কিছুক্ষণ আগে আমার সাথে বেশ কয়েকজনের যোগাযোগ হয়েছে নোয়াখালীর সেনবাগে, যারা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে, যারা আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তারা কন্ট্যাক্ট করেছে। সো আমি দেখতে পেলাম যে সেখানে মানুষের হাহাকারটা আসলে অনেক বড় পর্যায়ের। সেখানে আসলে কোনো ব্যবস্থাই ঠিক মতো নেই, এবং মানুষ নিজের বেসিক চাহিদাগুলো ঠিকভাবে পূরণ করতে পারছে না। বেসিক চাহিদার মধ্যেও যদি বলি, শুধুমাত্র খাবারের ব্যবস্থাটা এই মুহূর্তে অপ্রতুল হয়ে গেছে অনেক জায়গায়। সো এমন একটা কন্ডিশন এসে দাঁড়িয়েছে যে দেশের 45 থেকে 50 লক্ষ মানুষ নিজেদের জীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কোনো কিছু ঠিক নেই, তারা বাঁচবে কিনা সেটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ে এসে দেশের একটা মহল, কমপ্লিটলি বলবো যে একটা উদ্দেশ্য প্রণোদিত মহল, তাদের শুধুমাত্র দাবি দেওয়া নিয়ে রাজধানীকে অস্থির করার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে যারা পলিটিক্স অ্যানালাইসিস করেন কিংবা জিওপলিটিক্যাল ইস্যুগুলোকে ঘাটেন, তারা ক্লিয়ারলি জানেন যে বাংলাদেশকে যদি কোনোভাবে ডিস্টেবিলাইজ করতে হয় তবে ঢাকাই হচ্ছে মূল জায়গা, এবং ঢাকাকে যদি স্টেবিলাইজ করা যায় পুরো দেশ ডিস্টেবিলাইজ হয়ে যাবে। এবং সেই উদ্দেশ্যেই একের পর এক আন্দোলন শুরু হয়েছে। প্রথম আন্দোলনগুলো সম্ভবত কিছু আন্দোলন ছাত্ররা করেছে, তারা পরীক্ষা দেবে না। তারপর বসুন্ধরার কর্মচারী এবং মালিক পক্ষ দুদিক থেকেই হচ্ছে আন্দোলন হয়েছে। যমুনার সামনে আন্দোলন দেখতে পেয়েছি। তারপর সিএনজি ড্রাইভাররা আন্দোলনে নেমে গেছে। এরপর দেখলাম যে আনসার মাঠে নেমেছে, গ্রাম পুলিশ আজকে মাঠে নামার কথা নেমেছে কিনা আমি জানি না। এরপর গতকালকে দেখলাম হচ্ছে রিক্সার ড্রাইভাররা মাঠে নেমেছে, এবং একটু আগের খবর আমি যতটুকু জানি শুনতে পেলাম যে পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ বোর্ডের কর্মচারীরা মাঠে নামতে চাচ্ছে। এইভাবে একের পর এক মাঠে নেমে তারা আসলে কার কাছে দাবি আদায় করতে চাচ্ছে আমি জানি না। তারা যদি দেশের এই কন্ডিশনটা না বুঝে যে আমাদের দেশের অর্ধেক অংশ পানির নিচে ডুবে আছে, মানুষ বাঁচানোর ফরজ কাজটা এই মুহূর্তে করা হচ্ছে, সবাই চেষ্টা করে যাচ্ছে, ছাত্র থেকে শুরু করে যত ফাউন্ডেশন রয়েছে তারা সবাই মাঠে ওই কাজটাই করে যাচ্ছে। এবং সরকারের সবচেয়ে বড় নজরটাও এখন ফাউন্ডেশন বা বন্যা দুর্গতদের রক্ষা করা কিংবা তাদেরকে হেল্প করা। সেই জায়গায় এসে কিছু মানুষ বিবেকহীনভাবে মাঠে নেমেছে শুধুমাত্র তাদের দাবি দেওয়া আদায় করার জন্য। তারা আসলে কি দাবি চায়? তাদের দাবি এতদিন কোথায় ছিল? কোনো একটা দাবির কথা আমি গত 15 বছরে শুনিনি যে আনসার তার দাবি নিয়ে মাঠে নেমেছে। আমি 15 বছরে শুনিনি সিএনজি ড্রাইভাররা তাদের কোনো দাবি নিয়ে এভাবে মাঠে নেমে গেছে। বসুন্ধরা সিটির কর্মচারীরা বা মালিক পক্ষ কোনো দাবি নিয়ে মাঠে নামতে দেখিনি। এবং প্রত্যেকের দাবির নমুনাটা দেখেন যে দাবি আদায়ের অনেকগুলো পর্ব রয়েছে। প্রথমত আপনি যেখানে দাবি আদায় করবেন সেখানে লিখিতভাবে জানাতে পারেন যে আপনার দাবি এগুলো। না মানলে সেই কর্মকর্তা কর্মচারীদের সাথে বসার জন্য মিটিংয়ের ডাক দিতে পারেন, অথবা ধীরে ধীরে সেই মন্ত্রণালয়ের দিকে প্রেশার তৈরি করার অনেক মত রয়েছে, সেগুলো তৈরি করতে পারেন। ফাইনাল পর্যায়ে যখন আপনার দাবি না মানবে তখন হয়তো যৌক্তিক হলে আপনি সেটা নিয়ে মাঠে নামতে পারেন। কিন্তু কোনো কিছু না বলে সরাসরি মাঠে নামা সেই দাবি আদায় করা ব্যক্তিরা আসলে দাবি আদায়ের উদ্দেশ্যে মাঠে নামেনি, তাদের স্পেসিফিক কোনো এজেন্ডা রয়েছে। স্পেসিফিক্যালি যদি বলি, আনসারের দাবি আদায়ের ব্যাপারটা কমপ্লিটলি একটা এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে, এবং যারা মাঠে নেমেছে তারা নিজেরাও জানতো না যে তাদের আসলে দাবিটা কি। সো এমন অনেককেই পাওয়া গেছে যারা মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে জড়িত, এবং আনসারের ইউনিফর্ম পরে তারা মাঠে নেমেছে, এবং কালবেলার মতো সংবাদ মাধ্যম সেগুলোকে উদ্ঘাটনও করেছে অলরেডি, এবং আপনারাই বুঝতে পারছেন যে এগুলো কি।
সো আমি কোনো ডান বাম উত্তর দক্ষিণ দেখাতে চাই না, আমি ক্লিয়ারলি বলতে চাই এটা ইন্ডিয়ার এজেন্ডা এবং শেখ হাসিনার ক্লিয়ার একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। একের পর এক একটা গোষ্ঠীকে তারা মাঠে নামানোর চেষ্টা করে যাচ্ছে। যে আনসাররা মাঠে নেমেছে তাদের 40 থেকে 50 হাজার নাকি শুনলাম শুধুমাত্র, এবং নিউজ পেপারের মাধ্যমে জানতে পেরেছি গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের আশেপাশের এরিয়াগুলো থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি তাদের একটা এজেন্ডা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে স্বৈরাচার পতনের পর গোপালগঞ্জ দেশের সাথে কোন লেভেলের বিট্রে করার চেষ্টা করেছে। ঠিক একইভাবে অন্যান্য যত দাবি আদায়ের ব্যাপার রয়েছে তাদের ব্যাপারটাও অলমোস্ট একই পর্যায়ে আমি দেখতে পাই, যে তারা মূলত এখন দাবিটা তাদের মেইন ফ্যাক্ট না, তাদের মূল ফ্যাক্ট হয়ে গেছে যে কিভাবে সরকারকে ডিস্টেবিলাইজ করে এখানে আবার নতুন একটা স্বৈরাচারকে মাঠে নামানো যাবে। আপনি ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, ঠিক একই কন্ডিশন চলছে। আপনি স্কুলের ছাত্রদের দিকে তাকান যারা পরীক্ষা না দিয়ে চায় পাশ করে যেতে। ভাই, কোন লেভেলের ক্ষতি এই স্টুডেন্টরা নিজেদের করে ফেলেছে তারা আসলে বুঝতে পারছে না। তাদেরকে তো অটো পাস দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, ওকে অটো পাস হয়ে যাবে, কিন্তু তাদের ফিউচারে তারা যদি যে কোনো জায়গায় যাবে চাকরির জন্য কিংবা ভর্তির জন্য অথবা অন্য যে কোনো কাজেই যাক না কেন, তাদেরকে ঠিক ওই লেভেলে ট্রিট করা হবে যে অটো পাস হিসেবে তাদেরকে নেগলেক্ট করা হবে প্রত্যেকটা পয়েন্টে। কারণ হচ্ছে একটা জেনারেশন নিজে ইচ্ছা করে নিজের ধ্বংস ডেকে আনার চেষ্টা করে যাচ্ছে। সো এ নিয়ে তারা তাদের দাবি আদায় করে নিয়েছে। এভাবে আর কতজন কত দাবি আদায় করবেন? সব কথা হচ্ছে একটা যদি বার্গারের মতো করে চিন্তা করেন, সরকার বার্গারের মধ্যখানে পড়ে আছে। একদিক থেকে দাবি আদায়কারীরা তাকে চাপ দিচ্ছে, আরেক দিক থেকে ন্যাচারাল ক্রাইসিস মানে বন্যা শুরু হয়ে গেছে, সেই বন্যা এবং সরকার মধ্যখানে ফেঁসে যাচ্ছে। এই অবস্থায় যদি সরকার সত্যিকার অর্থে ফাল করে, কোনোভাবে সরকার যদি টিকতে না পারে, তবে এই ক্ষতি 17 কোটি মানুষ আগামী 17 জন্ম শেষ করতে পারবে না। মানে এটা আসলে কোন লেভেলের ডিজাস্টার হতে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। এবার আসি বন্যায়। যে বন্যার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে বন্যা আসলে কিভাবে হয়েছে এবং কতটা জঘন্য বন্যা হচ্ছে সেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। যে এভাবে বন্যা আসলে বাংলাদেশের অনেক জায়গায় আমরা দেখেছি, কিন্তু কুমিল্লা, ফেনী, নোয়াখালী এইসব অঞ্চলগুলোতে আমরা দেখিনি। স্পেসিফিক্যালি যদি বলি, আমি কুমিল্লা এবং ফেনীতে আমি কখনো বন্যা দেখিনি। সো এই বন্যাটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে এবং এটা পার্ট অফ এজেন্ডা। অ্যাকচুয়ালি যেভাবে সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে যাচ্ছে, ঠিক একইভাবে একটা ন্যাচারাল ক্রাইসিসের নামে পানি ঢুকিয়েছে অতিরিক্তভাবে বাংলাদেশে। আমরা জানতাম যে পানি আসবে, অক্টোবরের এই সময়টাতে পানি আসবে, এটা আমরা জানতাম। কী পরিমাণ আসবে এটা ন্যাচারাল ক্রাইসিসে যা হয়, যে বন্যা নয় বরং প্রাকৃতিকভাবে পানির বাড়তি চাপটা আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু কতটা বাড়তি চাপ সেই ব্যাপারে কোনো নির্দিষ্ট আইডিয়া ছিল না। ইন্ডিয়া পানি তো রিলিজ করেছে ড্যাম থেকে, 1 নাম্বার। 2 নাম্বার, ওদের এখানে যত পানি বাড়তি বৃষ্টি হয়েছে সেই পানিটাও আমাদের এখানে এসেছে। সো আলটিমেটলি আমরা যতটা না বৃষ্টির কারণে বন্যা হয়েছে, তার চেয়ে বেশি বন্যাটা গভীরে চলে গেছে মূলত ইন্ডিয়ার পানিটা আমাদের এখানে আসার কারণে। এবং ইন্ডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা করেছে। তারা ডিপ্লোম্যাটিক্যালি এটা কখনো স্বীকার করবে না। তারা বলবে যে গেটগুলো অটো ছিল, অতিরিক্ত পানির চাপ আসার পর গেটগুলো অটোমেটিক্যালি খুলে গেছে। ভাই, সবচেয়ে বড় অপরাধ তো আপনি বাঁধ দিয়েছেন। নদীতে বাঁধ দেওয়ার তো কোনো রাইটসই আপনার নেই। এগুলো নিয়ে আমার ভিডিও আসতে যাচ্ছে, হয়তো আগামীকালকে বা পরশুর মধ্যে আসবে, সেটা আমি ওখানে ডিটেলস আলোচনা করব। তবে এই মুহূর্তে আমি যেটা বলতে চাই যে আমি যতটুকু খোঁজ নিয়েছি, যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি পয়েন্ট টু পয়েন্ট তথ্য অনুযায়ী, ফেনী অঞ্চল এবং কুমিল্লা অঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করেছে এবং অনেক জায়গায় রাস্তাঘাটে এখন দেখা যাচ্ছে এবং রাস্তাগুলোর নমুনা কমপ্লিটলি ডিস্ট্রয়ের পথে গেছে, যেখানে আসলে এই মুহূর্তে হেঁটে চলা অনেক কঠিন হয়ে যাবে। হয় না যে কোথাও একটা বোমা নিক্ষেপ করা হলে সেখানে যেভাবে রাস্তাগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক এভাবে অনেক জায়গায় রাস্তা ডিস্ট্রয় হয়ে গেছে। সো আগামীর দিনগুলোতে সেই রাস্তাগুলো চলা অনেক কঠিন হয়ে যাবে প্রথম। দেন হচ্ছে যদি বলি পুনর্বাসন, আমরা ক্লিয়ারলি জানি যে এ ধরনের একটা বন্যা হওয়ার পর বন্যা পরবর্তী অংশটা আরও বেশি বিপজ্জনক হয়, যেখানে হচ্ছে রোগবালাই, বিশেষ করে ডায়রিয়া, কলেরার একটা চরম প্রাদুর্ভাব যায় এবং সেটা এই মুহূর্তে শুরু হওয়ার চান্স রয়েছে। টাইফয়েডের মতো জীবাণু মানুষের বডিতে প্রবেশ করার চান্স রয়েছে। সো এটা আমাদের জন্য আরেকটা বড় ক্রাইসিস তৈরি করতে পারে। দেন হচ্ছে রোড ক্রাইসিস যতগুলো হতে পারে। শস্য তো যত কিছু ছিল সবই ধ্বংস হয়ে গেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ত্রাণ নিয়ে সেখানে যাওয়া হচ্ছে, স্টিল নাও অনেক দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। বিশেষ করে কুমিল্লা এবং ফেনীর পানি কমতে শুরু করলো, নোয়াখালীর বেশিরভাগ অঞ্চলে পানি এই মুহূর্তে বাড়তে শুরু করেছে। আমি অনেক দূর খবর পেয়েছি
লক্ষ্মীপুর এবং নোয়াখালী। আজকের নিউজে দেখতে পেলাম যে লক্ষ্মীপুরের প্রায় 90% পানির নিচে। আপনি বুঝতে পারছেন যে একটা জেলা কত বড় জেলা, সেই জেলার 90% পানির নিচে। সো অল্প কিছু এরিয়া পানির উপরে আছে এবং মানুষ সেখানে বসবাস করে যাচ্ছে। সো 10% এরিয়া তো 90% এরিয়াকে কাভার করতে পারবে না। সো ওখানে এই মুহূর্তে ত্রাণ এবং হিউম্যানিটেরিয়ান এইড যতগুলো রয়েছে, ইভেন কি বলে নারী, শিশু, বাচ্চা সবার জন্য যত ধরনের হেল্প রয়েছে সেগুলো এত বেশি এসেন্সিয়াল হয়ে গেছে যে অন্য কোনো কিছুকে এই মুহূর্তে এর চেয়ে গুরুত্ব দেওয়ার কোনো অপশনই নেই। এবং ত্রাণের হাহাকারটা অনেক ডিপ লেভেলে চলে গেছে, কারণ হচ্ছে মানুষগুলো গত 2 থেকে 3 সপ্তাহ হয়ে গেছে পানির নিচে বন্দি, এবং শুকনো খাবার থেকে শুরু করে লিমিটেড যত খাবার ছিল বেশিরভাগই এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তার উপর হচ্ছে পানি ছাড়া মানুষের বাঁচা সত্যিকার অর্থেই কঠিন। দুর্গত এরিয়াগুলোতে এই মুহূর্তে ড্রিঙ্কিং অভাব সবচেয়ে বেশি, মানে পানীয় জলের অভাবটা এত বেশি যে সেটা সিভিয়ার ক্রাইসিসে পরিণত হয়েছে। আমরা অলরেডি দেখেছি যে আসুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিডাররা, টিএসসিতে আপনি অলরেডি দেখেছেন যে কিভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে হেল্প করার জন্য। কেউ একটা জমানো টাকা নিয়ে এসেছে, কেউ তার কানের দুল দান করে দিয়েছে, কেউ হচ্ছে নিজের উদ্যোগে চিরার বস্তা কিনে নিয়ে এসেছে, কেউ নিজের একদম নতুন জামা কাপড়গুলো শেলফ থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছে। এভাবে আমরা দেখেছি মানুষ এখানে অ্যাড হয়েছে। সো টিএসসির একটা সময় অবস্থা এমন হয়েছে যে এখানে ত্রাণ রাখার জায়গা পর্যন্ত নেই। অন্য জায়গায় তাদেরকে, ঢাকা ইউনিভার্সিটির অন্য একটা এরিয়াতে তাদেরকে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। ইভেন ঢাকা সিটির বিশেষ করে টিএসসি এবং আসুন্না ফাউন্ডেশন, এই দুইটাতে সবচেয়ে বেশি ত্রাণের সংগ্রহ হয়েছে। আসুন্না ফাউন্ডেশনে আমি একটা সময় গিয়ে দেখেছি যে তাদের এখানে ভলান্টিয়ার এত বেশি হয়েছে যে তারা আর ভলান্টিয়ারও জায়গা দিতে পারছে না, ত্রাণ তো অনেক হয়েছে। সো এই লার্জ ভলিউমে সবগুলো ত্রাণ যখন সংগ্রহ হয়েছে সেগুলোকে ডিস্ট্রিবিউশন করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই মুহূর্তে সেই চ্যালেঞ্জটা আরও বড় হয়ে গেছে, কারণ দুর্গত এলাকাগুলোতে নৌপথে, পানিপথে পৌঁছানোর সংকীর্ণ সুযোগ, এত বেশি ত্রাণ নিয়ে পানিপথে পৌঁছানো যায় না। পানি জমেছে ঠিকই, কিন্তু পানির উচ্চতা অত বেশি নেই যে সেখানে ভারী নৌকা নিয়ে পৌঁছানো সম্ভব। এরপরের কথা হচ্ছে যে এত দুর্গত এলাকা রয়েছে, কোথাও ঠিকভাবে রাস্তা ছিল না, সেখানে লোকেশনও ঠিকভাবে অনেকের জানা নেই। যারা ত্রাণ দিতে যাচ্ছে তাদের কাছে পুরো এলাকাটাই নতুন। সো তারা যেখানে যেভাবে পারছে দিয়ে আসছেন, কিন্তু যে দুর্গত এরিয়াগুলো যেখানে হচ্ছে লোকালয় থেকে অনেক দূরে মানুষ বসবাস করত, সেই এরিয়াগুলোতে আসলে অনেক দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। সেখানে মানুষ এই মুহূর্তে থাকাটা তাদের জন্য অনেক রিস্কি হয়ে গেছে এবং জীবন বাঁচানো অনেক কঠিন হয়ে গেছে। যেসব মেসেজ আমি পাচ্ছি তাতে মানে কি বলবো, ভেতরটা কেঁপে ওঠার মতো। এটা কঠিন, অনেক কঠিন, এটা সহ্য করার মতো না। সো এই জিনিসগুলো এখন যদি অ্যাড্রেস করি তাহলে আমার বলতে হবে যে আমাদের দেশের মানুষের যতটা হৃদয়গ্রাহী মানুষ আমরা দেখেছি, যতটা মানুষ দেখেছি যে ভেতর থেকে তারা স্যাড ফিল করেছে এবং মানুষকে সহযোগিতা করার জন্য উদ্গ্রীব হয়ে মাঠে নেমেছে, তার পাশাপাশি কিছু মানুষকে আমরা দেখেছি যারা হচ্ছে দেশের ক্ষতি করার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছে। এবং যারা দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে তাদেরকে কোনোভাবেই আমি মানুষের তালিকায় ফেলতে পারি না, এবং তাদের দাবি তো অনেক পরের ব্যাপার। যারা এভাবে মাঠে নেমেছে, দেশের ক্ষতি করেছে, রাস্তাঘাটে অরাজকতা তৈরি করেছে, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার জোর দাবি আমার রইল। আমি চাই যে তাদের আসলে দরকার নেই, তারা কোনোভাবেই দেশের ভালো কিছু চায় না। রেগুলার চাকরির বেতন তো ঠিকঠাকভাবে পাচ্ছে, পেনশন পাচ্ছে, সব কিছু পাচ্ছে, তারপরও দাবি তাদের শেষ হচ্ছে না। দাবি আদায় করার একটা সময় রয়েছে, সেই সময়টা আমাদের দিতে হবে সরকারকে, এবং সময় অনুযায়ী অবশ্যই সব দাবি দেওয়া পূরণ হবে। আপনি অলরেডি প্রধান উপদেষ্টার বক্তব্য দেখেছেন, অবাক করার মতো একটা বক্তব্য তিনি দিয়েছেন, এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বক্তব্য কোনো লিডার দিয়েছে আমি খুব কম দেখেছি, যিনি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা করব, আমরা দেখব, আমরা মিলব, মানে আমরা বলে তিনি প্রচার করেছেন। এর আগে এক লিডারকে আমরা দেখলাম, আমি এটা করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি, আমি ঘর দিয়েছি, আমি ত্রাণ দিয়েছি, আমি পানি দিয়েছি, এইভাবে তিনি বলতেন। সো মানে একজন হচ্ছে নিজের ক্রেডিটকে জাহির করেছেন, আরেকজন আমাদের সবাইকে নিয়ে কাজ করার কথাটা বলেছেন। এইখানে যে বিশাল একটা ব্যবধান রয়েছে সেটা বোঝার ক্ষমতা কজন মানুষের হয়েছে আমি আসলে জানি না। এবং ডক্টর ইউনূস গত 27 মিনিট সম্ভবত একটা বক্তব্য দিয়েছেন যেখানে কোনো স্ট্রিক্ট নেই। তিনি বয়স্ক মানুষ, চশমা ছাড়া তিনি খুব বেশি দূরে দেখার কথা না। সো কেউ যদি মনে করেন যে তিনি
ট্রান্সফর্মারে দেখেছেন সেটাও না, তিনি সেভাবেও দেখেননি, কারণ তার চোখে আমি চশমা দেখিনি। সো আলটিমেটলি তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা কমপ্লিটলি মাথা থেকে দিয়েছেন। তিনি এতটাই সুস্পষ্ট একজন মানুষ যে তিনি ক্লিয়ারলি সবগুলো কথা বলেছেন তার মেধা খাটিয়ে। এটাই হচ্ছে ম্যাটার। আমরা এই ধরনের কাউকে চেয়েছিলাম এবং পেয়েছি অলরেডি। এখন তাকে আমরা কতটা সময় দিব সেটা ব্যাপার। ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমি আমার ছোট্ট একটা অ্যানালাইসিস এরপরে শেয়ার করব। বাট আপাতত এইটুকু বলতে চাই যে গত 7 তারিখ থেকে, আমি এবার আমার নিজের কথা বলছি, গত 7 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমি আসলে ভালো নেই। আমি টাইফয়েডে আক্রান্ত হয়েছি এবং গত 3-4 দিন আগেও আমি আসলে কথা বলতে পারতাম না। আমি যখন কথা বলতাম হুট করে আমার কাশি আসতো, মানে শ্বাসের একটা ব্যাপার ছিল। সো এমন বাজে অবস্থা তৈরি হয়েছিল যে আমার মাথায় সারাক্ষণ ব্যথা হতো, এত এত বেশি ব্যথা হতো যে আমি সহ্য করতে পারতাম না। আমি জাস্ট নীরবে শুয়ে থাকতাম অথবা কাউকে কিছু বলতাম না। এমন একটা কন্ডিশন ছিল। জাস্ট চিকিৎসা নেওয়ার পর লং টার্ম ওষুধ খাচ্ছি এবং আজকে 2-3 দিন আমি একটু কিছু ভালো অবস্থায় রয়েছে যে আমি একটু কথা বলতে পারি। সেই জন্য আপনারা এই দুর্গত সময়ে ভীষণ এই ক্রাইসিস চলে গেছে, আমার কোনো ভিডিও পাননি, কোনো আপডেট পাননি। আমি যে আমার ল্যাপটপে বসে 2 লাইন টাইপ করবো এই ধৈর্যটা আমার ছিল না। মানে আমার অবস্থাটা এত বাজে ছিল, আমি আসলে কাউকে বলতেও পারিনি। ইনফ্যাক্ট আমি একা থাকি দেখে আমি আসলে ব্যাপারগুলো কারো কাছ থেকে হেল্প নিব সেটাও সম্ভব হয়নি। এনিওয়ে, এই মুহূর্তে অবস্থার উন্নতি হচ্ছে। গত পরশুদিন রাতে আমি কিছুটা রেকর্ডিং করেছি, মানে পজ দিয়ে দিয়ে রেকর্ডিং করেছি। কালকে রাতেও কিছুটা রেকর্ডিং করেছি। সো 2 দিনের রেকর্ডিংয়ে একটা কন্টেন্ট আমার শেষ হওয়ার পথে রয়েছে এবং আমি চাইবো যে বন্যার মূল কারণগুলো কী কী কারণে আমাদের এখানে এত বেশি পানি জমেছে এবং কিভাবে তৈরি হয়েছে এই বিশাল ক্রাইসিস, এটা আমি আপনাদের সামনে উদ্ঘাটন করার চেষ্টা করব এবং কমপ্লিট ইনফরমেশনগুলো অ্যাজ এ প্রফেশনাল ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। সো সেগুলো আপনারা দেখতে পাবেন। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি চাইবো যে আমার নীরব ভূমিকাতে আপনারা এইটুক ভুল কখনোই বুঝবেন না যে আমি আসলে কেন নীরব ছিলাম। আমি আসলে চরমভাবে অসুস্থ ছিলাম। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। অ্যান্ড আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে এত বেশি মানুষ এই মুহূর্তে বন্যায়, তাদের পাশে দাঁড়ানোটা আমার জরুরি ছিল, বাট আমি পারিনি। এই জায়গায় হয়তো বলতে হবে যে অসুস্থতা কোন কারণে এসেছে আমি জানি না, বাট আলটিমেটলি আমি একটা অসুস্থতার শিকার হয়ে আমি কোনো দিকেই মুভ করতে পারিনি। এ নিয়ে সবার জন্য আমার ভালোবাসা রইল, দোয়া রইল এবং ভালো থাকবেন।